জৈব অণু চ্যাপ্টারের অ্যামিনো অ্যাসিডটা দেখাচ্ছি। দেখো এখানের মধ্যে আমরা কি বলছি, হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক সমূহ কি বলে, জৈব যৌগ বলে। আচ্ছা এবার দেখো, জৈব যৌগ বেসিক্যালি হলো অর্গানিক কম্পাউন্ড জুড়ে জিনিসপাতিগুলো, মানে হাইড্রোকার্বন জুড়ে। এখানে একটা জিনিস জাস্ট মাথা রাখতে হয়, কার্বনের যোজনী কত, 4। কার্বনের যোজনী কত, 4। এটা সবসময় মেনটেন হবে। তুমি কার্বনকে যেখানেই বসাও না কেন জৈব যৌগের, কার্বনের যোজনী কত হবে, 4 হবে। যোজনী 4 মানে কি, সে 4টা হাতে বা 4টা বন্ডে অন্য পরমাণুর সাথে কি হবে, যুক্ত হবে। যেমনটা এই মাঝখানের কার্বনটা দিয়ে খেয়াল করো, এর দেখো তো কয়টা হাত বা কয়টা যোজনী, 1 2 3 4, 4টা না? সেম এই কার্বনটার দিকে তাকাও, এই দিকে তাকাও, এই কার্বনের এখানে একটা হাত, এখানে 2টা হাত, মানে মোট 3টা, আর এখানে একটা কয়টা, 4টা। তাহলে প্রতিটা কার্বনে 4টা হাত, মানে 4টা বন্ড গঠন করবে। এখানে কার্বন আর অক্সিজেনের ডাবল বন্ড গঠন করছে, কার্বন আর কার্বনের সিঙ্গেল বন্ড গঠন করছে, কার্বন আর অক্সিজেনের সিঙ্গেল বন্ড গঠন করছে। মোট বন্ড কয়টা, 4টা। তো কার্বন থেকে হাত বাইরে হচ্ছে কয়টা, 4টা না? কার্বনের যোজনী কত, 4। এই কারণে তো এই ধরনের জৈব যৌগ যেগুলো আছে সেগুলো সবগুলোর ক্ষেত্রে কার্বনের যোজনী কত, কত, কার্বনের যোজনী 4। কার্বনের যোজনী কত, 4। এই অ্যামিনো অ্যাসিড হলো এই ধরনের একটা জিনিস যেখানে কার্বন মাঝখানে থাকবে এবং কার্বনের দুই পাশে 2টা গ্রুপ থাকবে। একটা থাকবে কার্বক্সিল গ্রুপ, একটা থাকবে অ্যামিনো অ্যাসিড গ্রুপ। এই গ্রুপটাকে বলা হয়, এটাকে বলা হয় অ্যামিনো গ্রুপ। আর এটাকে বলা হয়, এই দেখো আমি এখানে একটা দাগ দিচ্ছি, দাগটা মানে কি জানো, খালি হাত, মানে বন্ড, এখানে অন্য কিছু থাকবে, ঠিক আছে? কোন একটা যৌগ এসে সেই যৌগের সাথে যদি এটা সংযোগ, এই এই জিনিসটা থাকে NH3 NH2, এই জিনিসটা গ্রুপ আকারে যুক্ত থাকে, তাহলে এটাকে বলা হয় অ্যামিনো গ্রুপ। আর COOH এটা থাকলে বলা হয় কার্বক্সিল গ্রুপ। কি বলে, কার্বক্সিল গ্রুপ। এগুলো তোমরা জৈব যৌগ বললে অনেক বেশি ডিটেইলস জানতে পারবে, ঠিক আছে? তোমাদের জৈব যৌগ এই জিনিসটা ক্লাস 10 থাকবে একবার ফার্স্ট শিওর, এটা থাকবেই থাকবে, ঠিক আছে? এটা বললে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। দেখতেছো তো যে এই জৈব অণু চ্যাপ্টারটা অনেক লাস্টের দিকে চ্যাপ্টার, ঠিক আছে? ওই জন্যই দিছে, এখানে সামান্য জ্ঞান লাগে, শুধু কেমিস্ট্রি আর কিছু না, ঠিক আছে? এখন মনে রাখবে যেই যৌগে, যে অ্যাসিডের গঠনে এই 2টা গ্রুপ থাকবে, আর এখানে আর এখানে যাই থাকুক কোনো সমস্যা নেই, হাইড্রোজেন থাকুক আর থাকুক, অথবা এটা আরো হোক, সমস্যা নেই। আর মানে কি বুঝে জানো, আর মানে বোঝায় অ্যালকাইল গ্রুপ। লিখে রাখো, আর মানে বোঝায় অ্যালকাইল গ্রুপ। এটা মানে হলো, এটার সাধারণ সংকেত CnH2n+1, একটা হাত খালি। লিখে রাখো, CnH2n+1, একটা হাত খালি। জিনিসটা লিখে দাও, আমি বুঝে দিচ্ছি জিনিসটা, অতটাও কঠিন না। এই দুটো জিনিস তো তোমরা বুঝে গেছো, এটাকে বলা হয় অ্যামিনো গ্রুপ, এটাকে বলা হয় কার্বক্সিল গ্রুপ। কোনো একটা অ্যাসিডে যদি এক পাশে অ্যামিনো গ্রুপ, কার্বনের এক পাশে যদি কার্বক্সিল গ্রুপ থাকে, তাহলে ওই অ্যাসিডটাকে আমরা ধরে নেবো কি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। কি ধরে নেবো, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? আর অ্যামিনো অ্যাসিডে অ্যামিনো গ্রুপটা কনফার্ম। আর এই গ্রুপটা কেন দেওয়া হয়েছে জানো, যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে এই গ্রুপটা থাকবে। ইথানোয়িক অ্যাসিড বা যে কোনো ভিনেগারের প্রস্তুতে তৈরি অ্যাসিড, যে কোনো ল্যাকটিক অ্যাসিড, যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে এই সংকেতটা থাকতেই হবে। এটা হলো কি বলে, অ্যাসিডকে চেনার একটা উপায়। COOH লাস্টে কি থাকবে, COOH, ঠিক আছে? যে কোনো ধরনের আমরা ইন্ডাস্ট্রিতে যে ধরনের অ্যাসিড গুলো ইউজ করি, সব অ্যাসিডের ক্ষেত্রে কি থাকে, COOH থাকে। বিশেষ করে জৈব যৌগের মাধ্যমে যে অ্যাসিড গুলো হয়, অর্গানিক যেগুলো অ্যাসিড, ঠিক আছে, ওগুলোর ক্ষেত্রে। আর এই অ্যামিনো গ্রুপ থাকার কারণে এই যৌগের নাম কি হয়ে গেছে, অ্যামিনো অ্যাসিড। কি হয়ে গেছে, অ্যামিনো অ্যাসিড। এই জিনিসটা কি স্যার, এটা তো বুঝি না আমি। এতটুকু বুঝছো, এই দুটো জিনিস বুঝছো, এটা বাদ, এটা আমি পরে বুঝাচ্ছি। এটা বুঝছো, এটা বুঝছো সবাই? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? ওকে, এবার আমরা এটাতে আসি, উপরের পোর্শনটাতে। ওই খেয়াল করো, জিনিসটা কেমন ছিল, এরকম না? এরকম ছিল না? এবং এই মাঝখানে কার্বনের 2টা হাত কি ছিল, খালি। এখানের মধ্যে আর নামে একটা জিনিস যুক্ত ছিল, আর এই জায়গায় কি ছিল, হাইড্রোজেন ছিল। এগুলো যে কোনো কিছু হতে পারে,
এগুলো এমন না যে আর আর হাইড্রোজেন হতে হবে, এগুলো তোমার এই হাইড্রোজেনের জায়গায় তুমি আরো দিতে পারো, কোনো সমস্যা নেই। এই আর মানে কি, আর মানে আমি কিছুক্ষণ আগে বললাম কি CnH2n প্লাস 1 আর একটা হাত খালি। তাহলে আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, এখানে n এর মান যদি 1 বসাও তাহলে কত আসে দেখি বলো তো, কি আসে, জিনিসটা কি আসে? n এর মান যদি 1 বসাই, C1H 2 একে 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে CH3 না 3 শেষে CH3 আসে নাকি আসে না দেখি বলো, আর একটা হাত খালি এরকম আসে না, n এর মান 1 বসালে। তো তুমি এখানে আর এর জায়গায় CH3 বসাও, কোনো সমস্যা নেই, বুঝে গেছে? আবার তুমি এখানে হাইড্রোজেনের জায়গায় তুমি CH3 বসাতে পারবে, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা কি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। আবার তুমি এটা মুছে এখানে হাইড্রোজেন বসাও, তাও একটা অ্যামিনো অ্যাসিড। তারপর তুমি এটা মুছে এখানের মধ্যে আরেকটা হাইড্রোজেন বসাও, তাও অ্যামিনো অ্যাসিড। কারণ অ্যামিনো অ্যাসিড হওয়ার জন্য এটা আর এটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে এই দুইটা, অ্যাসিডের হওয়ার জন্য এটা আর অ্যামিনো অ্যাসিড হওয়ার জন্য এই জিনিসগুলো ভ্যারি ভ্যারি করতে থাকবে, ঠিক আছে? এই জন্যই বলা হয়েছে। আর এই জিনিসটা কি বোঝা গেছে, এই জিনিসটা কি বোঝা গেছে? এখানে তুমি চাইলে 2 কার্বন দিয়েও বানাতে পারবে, দেখি এখানে 2 এর মান n এর মান 2 বসালে কি আসে দেখি বলতো, n এর মান 2 বসালে C2 2 দুগুণে 4 আর 4 একে কত H5, আর এদিকে একটা হাত খালি, তুমি চাইলে এখানের মধ্যে H না দিয়ে C2H5 দাও, ঠিক আছে? এখানে তুমি আরেকটা আর গ্রুপ দাও, এগুলোকে বলা হয় আর গ্রুপ বা বাংলায় বলে অ্যালকাইল গ্রুপ। কি বলে? অ্যালকাইল গ্রুপ। কি বলে? অ্যালকাইল গ্রুপ। এরকম 1 2 মানে 1 2 3 4 এরকম বসায় আমরা বিভিন্ন ধরনের গ্রুপ পাই, এই গ্রুপগুলো এখানে যুক্ত হয়। সো এখানে যাই যুক্ত হোক না কেন এগুলো বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করবে। বাট অ্যামাইনো অ্যাসিড বোঝার জন্য বেসিক দুটো জিনিস কি, এক হলো যে তোমার অ্যামিন গ্রুপ থাকতে হবে, আরেকটা কি তোমার কার্বক্সিল গ্রুপ থাকতে হবে। এই দুইটা জিনিস হলো মেইন মেইন জিনিস। এইগুলো এগুলো জাস্ট চেঞ্জ হলে তোমার অ্যামাইনো অ্যাসিডের নামটা চেঞ্জ হবে, কিছু অ্যামাইনো অ্যাসিড রাখবে, ঠিক আছে? বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, এবার আমরা এখানে যে লেখাটা লিখছি একটাতে যাই, হয়েছিল আর এটা তো আবার পুস্তাক কাণ্ড, এটা ছিল। ওকে, সো এখানে কি বলছে দেখো, 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের বিভিন্ন বিন্যাস মিলে একটি প্রোটিন প্রাথমিক গঠন তৈরি করে। প্রাথমিক প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত লম্বা একটি চেইন। এরকম একটা অ্যামাইনো অ্যাসিড নানান ধরনের এরকম একটা অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে একটা লম্বা চেইন আকারের একটা যৌগ গঠন করে। এই যৌগটাকে কি বলা হচ্ছে? প্রোটিন বলা হচ্ছে। কি বলা হচ্ছে? প্রোটিন বলা হচ্ছে। আর 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড, 20 ধরনের মানে কিরকম, তুমি এখানে একটাতে CH3 দিলে, H দিলে, H দিলে, H দিলে, আবার H দিলে CH3 দিলে, মানে এটা চেঞ্জ করে 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 এরকম 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডকে যদি আমি রেলি আকারে বসাই একটা চেইন আকারের যৌগ বানাই, তাহলে যৌগটা কি হবে? এটাই কি বলবো আমরা? প্রোটিন বলবো। কি বলবো? প্রোটিন বলবো। এই কথাটা এখানে বোঝানোর চেষ্টা করতেছি। 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন বিন্যাস মিলে একটি প্রোটনের প্রাথমিক গঠন তৈরি করে, ঠিক আছে? এটার মেইন ব্যাখ্যা এটাই, যে এরকম এক একটা যৌগ পাশাপাশি বসে একটা শিকল আকারের যৌগ গঠন করে, এটাকে আমরা কি বলতেছি? প্রোটিন বলতেছি। তো অনেকে এটা না বুঝে মুখস্থ করে ফেলে যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন বিন্যাসে যুক্ত থাকলে এটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড, এগুলো ব্লা 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 ব্লা, এটা দেখেও না চিত্র এটা, ঠিক আছে? তো ওরা ওরা অ্যামিনো অ্যাসিড কি এটা জানে না। অ্যামিনো অ্যাসিড হতে গেলে অ্যামিনো গ্রুপ আর কার্বক্সিল গ্রুপ যে লাগবেই, এটা ফরমোস্ট, ঠিক আছে? এটা থাকতে হবে। আর এই বাকিগুলো কি থাকলেও হবে, এগুলো সাইড চেইন গুলো থাক, মানে এগুলো চেঞ্জ হতে পারবে, এগুলো চেঞ্জ হওয়ার কারণে অ্যামাইনো অ্যাসিড গুলো নামগুলো কি হয়? চেঞ্জ হয়, ঠিক আছে? অর্থাৎ মানুষ সেমই থাকে, জাস্ট উপরে কি হয় শেড পাল্টে, আর কিছু না। এইটা হলো মেইন জিনিস, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মাথায় রাখবো এখন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে গেলে আমাদের দুটো জিনিস ফরমোস্ট কি রাখবে, একটা হলো অ্যামিনো গ্রুপ, আরেকটা কি আবার বলো? অ্যামিনো গ্রুপ কার্বক্সিল গ্রুপ, এই দুইটা গ্রুপ থাকলে সেটা কি হবে? অ্যামিনো অ্যাসিড হবে। এই আর আর এইচ এর মান তুমি উপর নিচ চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা, ঠিক আছে? আচ্ছা, এই এই যে তোমরা দেখতেছো অ্যামিনো অ্যাসিডের ভিন্নতার কারণে প্রতিটি প্রোটনের প্রাথমিক গঠন একে অপর থেকে কি হয়? ভিন্ন। এই যে তোমরা এক এক ধরনের অ্যামিনো অ্যাসিড তোমাদেরকে দেখালাম না, এখন এখানে CH3 বসাই, C2H5 বসাই, দেখালাম না? এরকম অ্যামিনো অ্যাসিডের বিভিন্ন ভ্যারাইটিস এর কারণে প্রোটিনের প্রাথমিক গঠন একে অপর থেকে কি হয়? ভিন্ন হয়। একজন থেকে আরেকজন কি হয়? ভিন্ন হয়। আর তোমরা ইতিমধ্যে ডিএনএ তে নিউক্লিওটাইড বিন্যাস সম্বন্ধে জেনেছো। এই নিউক্লিওটাইড বিন্যাসের উপর অ্যামিনো অ্যাসিডের বিন্যাস নির্ভর করে। সাধারণত 3টি বেস মিলে একটি অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ায় সংকেত তৈরি করে। একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ পরবর্তী অ্যামিনো অ্যাসিডের
আলফা অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড চেইন তৈরি করে। আচ্ছা, আলফা জিনিসটা কি? আলফা জিনিসটা হলো যখনই মাঝখানের কার্বনটা একটা অ্যামিনো অ্যাসিড এবং একটা কার্বক্সিল অ্যাসিডের সাথে যুক্ত থাকবে এবং কার্বনটার দুই মানে চারটা চারপাশে যৌগ আলাদা আলাদা হবে। মানে তুমি দেখো, এটা একটা, এটা একটা, আর একটা, এইচ একটা। দেখো তো কার্বনের চার হাতে যে চারটা গ্রুপ আছে, এদের সাথে কারো মিল আছে? কারোর সাথে কোনো মিল আছে? কারো এরকম যদি মিল না থাকে সেটাকে বলা হয় আলফা, আলফা কার্বন। কি বলে? আলফা কার্বন। আর এইচটাকে বলা হয় আলফা অ্যামিনো অ্যাসিড। কি বলে? আলফা অ্যামিনো অ্যাসিড। তো এমনি নর্মালি অ্যামিনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে যেটা তৈরি করে, এটা হলো প্রোটিন। কি তৈরি করে? প্রোটিন। আর যখন এরকম আলফা অ্যামিনো অ্যাসিড নানান ধরনের যুক্ত হবে চেইন আকারে, তারা যুক্ত করে তৈরি করবে পলিপেপটাইড চেইন বা পলিপেপটাইড বন্ড। কি বল তৈরি করবে? পলিপেপটাইড চেইন। কি তৈরি করবে? পলিপেপটাইড চেইন। এই পলিপেপটাইড চেইন একসাথে একটা একত্রে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা একত্রে বলি, এটাকে আমরা একত্রে বলি প্রোটিন। কি বলি? প্রোটিন। 20টি অ্যামাইনো অ্যাসিডের ভেতর মানুষ 11টি তার শরীরের সংশ্লেষ করতে পারে এবং 9টি কি খাদ্যদ্রব্য থেকে সংশ্লেষ করতে পারে। এটা এক ধরনের ইনফরমেশন। বোঝা গেছে? জিনিসটা বোঝা গেছে? তাহলে আমাদের অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বেসিকটা বোঝা গেছে, জিনিসটা বোঝা গেছে। অ্যামাইনো অ্যাসিড হতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো অ্যামিনো গ্রুপ আর একটা হলো কি কার্বক্সিল গ্রুপ। এই দুইটা জিনিস চেঞ্জ হতে পারে। আর দ্বারা বোঝায় অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপের সাধারণ সংখ্যা আমি লিখে দিচ্ছি CN H2N প্লাস 2N, মানে 1 2 3 4 5 বসাই তুমি 1000টা অ্যালকাইল গ্রুপ বানাতে। ঠিক আছে? আচ্ছা, এখানে এক একটা ভিন্ন ভিন্ন বসাবে। যখনই কার্বনের চারপাশে চারটা জিনিস ভিন্ন, দ্যাট মিনস ওটাকে কি বলা হয়? আলফা কার্বন। আর ওই অ্যাসিডটাকে কি বলা হবে? আলফা অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার? সবার ক্লিয়ার এতটুকু? আচ্ছা। আর আলফা অ্যামিনো অ্যাসিড গুলো যখন পারস্পরিক পাশে একটা 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 এরকম র্যালি আকারের গঠন তৈরি করবে, এটাকে আমরা কি বলবো? কি চেইন বলবো? পলিপেপটাইড চেইন বলবো। কি বলবো? পলিপেপটাইড চেইন। আর এটাকে একত্রে কি বলা হয়? প্রোটিন বলে। কি বলে? প্রোটিন। যেহেতু অ্যামিনো অ্যাসিড গুলো একটা একটা থেকে ভিন্ন হয়, এই জন্য প্রোটিনও কি হয়? প্রোটিনের যেটা বেসমেন্ট সেটাও কি হয়? আলাদা হয়। ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে? এবং প্রোটিন কোথা থেকে পাওয়া যায় এটা এখানে লেখা আছে এই জিনিসটা। ঠিক আছে? আর প্রোটিন সংশ্লেষণের এখানে ব্যাপারগুলো তো এখানে, এটা আসলে কেমিস্ট্রির টপিক না এগুলো। এগুলো আসলে, এগুলো তো প্রসেস সবগুলো। ঠিক আছে? রাইবোজোম টাইবোজোম দিয়ে কিভাবে কাজ করা হয়। ঠিক আছে? এগুলো তোমাদেরকে পড়াইছে বলে। ঠিক আছে? আমাকে জাস্ট বলছে এই জিনিসটা বোঝা যাচ্ছে না। আর লিপিড কি দিয়ে তৈরি, এই জিনিসটা একটু বলার জন্য, এই যেমন তোমাদের লিখছে লিপিড বলতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থকে বোঝায়। ঠিক আছে? তো তিনটা জিনিস নিয়ে গঠিত যৌগকে লিপিড বলে, কার্বন, হাইড্রোজেন এবং কি অক্সিজেন। সবাই বলো কি কি দিয়ে কার্বন গঠিত? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। কি কি দিয়ে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এগুলো মেডিকেলে যখন প্রশ্ন আসতো তখন মনে রাখার তো অনেক ওই বলে। আমরা এভাবে মানে যারা মেডিকেল পরীক্ষা দিত বা ইয়ে করতো, এভাবে মনে রাখতো চল। ঠিক আছে? চল মানে হলো C ফর কার্বন, H ফর হাইড্রোজেন, O ফর অক্সিজেন আর L ফর লিপিড। ঠিক আছে? তো এই তিনটা জিনিস দিয়ে কি তৈরি? লিপিড তৈরি। ঠিক আছে? তো এই তিনটা জিনিস দিয়ে কি তৈরি? লিপিড তৈরি। মনে রাখতে হবে শর্টকাট টেকনিক। ঠিক আছে? ওকে। তো এই জিনিসগুলো লিপিডের ভিতরে এই জিনিসগুলো আছে। লিপিড এখানের মধ্যে অনেক ধরনের যৌগ দিছে। এই যে দেখতেছো তোমরা ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, এই যে নামগুলো দেখতেছো সবগুলোই জৈব যৌগ। সবগুলো কি? জৈব যৌগ। আর জৈব যৌগ মানে আমরা কি বলছি স্যার? কি বলছি? তোমাদের খাতা লিখে দিছি প্রথম লাইন। জৈব যৌগ মানে কি বলছি? হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক সমূহকে কি বলা হয়? জৈব যৌগ বলে। তো আমরা জৈব যৌগ চিনি কারণ আমরা হাইড্রোকার্বন চিনি। হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন আর কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। আর এই জৈব যৌগগুলোর কিছু কিছু জৈব যৌগে কি দ্রবণীয় হচ্ছে না, লিপিড দ্রবণীয় হচ্ছে, অদ্রবণীয় রয়ে যাচ্ছে বা দ্রবণীয় হচ্ছে। ঠিক আছে? এই জিনিসগুলো এখানের মধ্যে এই বোঝানোর মতো এই জিনিসগুলো আছে। ঠিক আছে? এইগুলো তো পড়ে নেবে, এগুলো এখানে এখনো কাজ নেই আমার। ঠিক আছে? এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 3 গুলো। ঠিক আছে? চ্যাপ্টার 3 ওপেন করো। তোমরা তাও ভিডিওটা দেখে নেবে, বুঝছো? যারা আসো না গত ক্লাসে। ঠিক আছে? ওই চ্যাপ্টার 7 এর। ঠিক আছে? 7 যদি শেষ হয়েছে, 7 এর ভিডিওটা দেখে নেবে। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। ঠিক আছে? স্যার এই টপিকের সমস্যা হচ্ছে, এটা একটু আরেকবার রিভিউ করা যাবে। তো আমি ক্লাসের আগে 5 মিনিট প্রথমে ওইটা রিভিউ করে দেবো। ঠিক আছে? অথবা ক্লাসের লাস্টে 5 মিনিট রেখে দেবো। ঠিক আছে?
প্রচুর জামাল হচ্ছে, এটা দিয়ে লেখার পর বুঝা হয় না। চিনছেন একে? রিপব্লিক, একে চিনছেন? ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখবো, চ্যাপ্টারটা স্টার্ট করবো, এটা হলো ফিজিক্স এর চ্যাপ্টার 3। এটার নাম হলো আধুনিক পদার্থবিজ্ঞান। টপিকটার নাম কি? আধুনিক পদার্থবিজ্ঞান। একটু খাতা কলম নাও, কিছু জিনিস একটু লেখাই। আচ্ছা, একবার যদি আমি বেসিক থেকে আসি, একেবারে বেসিক থেকে রুট থেকে আসবো আমরা। ওই দাঁতের রুট ক্যানাল আছে না, ওইখান থেকে আসবো। ঠিক আছে, পড়ার রুট ক্যানাল দেখো। ওকে, সো একটু খেয়াল করো, আমাদের ফিজিক্স বা পদার্থবিজ্ঞান যেটা, এটা ফিজিক্স যেটা বলে, এটা দুই ভাগে বিভক্ত। একটা হলো যে ক্লাসিক্যাল ফিজিক্স বা যেটাকে বলে সনাতনী পদার্থবিজ্ঞান, ঠিক আছে। আর একটা হলো কোয়ান্টাম ফিজিক্স, যেটাকে বলা হয় আধুনিক পদার্থবিজ্ঞান। ঠিক আছে, এটাকে বলা হয় সনাতনী পদার্থবিজ্ঞান, আর এটাকে বলা হয় আধুনিক পদার্থবিজ্ঞান। তাহলে আমাদের পদার্থবিজ্ঞান কয় প্রকার? একটা হলো যে ক্লাসিক্যাল ফিজিক্স, আর একটা হলো কোয়ান্টাম ফিজিক্স। প্রথমে আমার জানতে হবে স্যার কোয়ান্টাম ফিজিক্স এর জরুরি মানে লাগছে বা কেন কোয়ান্টাম ফিজিক্স। নিউটন বেশি বিশ্বাস করে এটাতে, আইনস্টাইন বেশি বিশ্বাস করে এটাতে। ঠিক আছে, আর আমরা দুইটাতেই বিশ্বাস করি। ঠিক আছে, আচ্ছা। তো এখন নিউটনের যেসব ল দাঁড় করানো হয়েছে, ম্যাক্সিমাম ল এই ক্লাসিক্যাল ফিজিক্স এর ব্যাকগ্রাউন্ড। আর কোয়ান্টাম ফিজিক্সে যা দাঁড় করাইছে তা প্রথমে আলবার্ট আইনস্টাইন আর এরপরে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, এই দুইজনে কাজ করছে এটা নিয়ে, মেইন যে অবদান রাখছে। এখন ক্লাসিক্যাল ফিজিক্স এর কথাবার্তা গুলো বলি। যেমন তোমরা একটা চ্যাপ্টার বসছো না, প্রথম দিকে চ্যাপ্টারটার নাম কি? যেটা স্যার পড়াইছে, এটা চ্যাপ্টার নাম কি? বল চাপ শক্তি। তো যাই হোক, এখানে এর আগেও তোমরা যখন এইটে পড়ছো, তোমরা গতি রিলেটেড নানান ধরনের জিনিস দেখে আসছো। একটা গাড়ি এত বেগে চলে, ঠিক আছে, একটা গাড়ির ত্বরণ এত, ঠিক আছে। তো আমরা এই যে হিসাব পত্রগুলো, আমরা যেমন বললাম একটা গাড়িকে মানে গাড়ি এত বেগে চলতেছে, গাড়িটা এত সেকেন্ড পরে এই জায়গায় আসবে, এরকম নানান ধরনের হিসাব করতেছি না। এই হিসাব পত্রগুলো তুমি যে কোনো বড় বস্তুর বেলায়, অথবা রকেট চলতেছে, অথবা আরো বেশি বড় বস্তুর বেলায়, এইসব জিনিসগুলো, পৃথিবী ঘুরতেছে সূর্যের আশেপাশে, কত বেগে ঘুরতেছে, এই যে বেগ গুলো, এগুলো আমরা ইজিলি চাইলে বের করে ফেলতে পারি। এখানে যে সূত্রবলী গুলো আছে এগুলো কাটে। কিন্তু যখন তুমি একবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা বস্তু অথবা একটা কণার বেগ বা কণার অতিক্রান্ত সময়, এগুলো জানতে চাইবে, তখন এ আর ব্যাখ্যাগুলো সঠিকভাবে দিতে পারে না। অর্থাৎ সনাতনী পদার্থবিজ্ঞান ওই ব্যাখ্যাটা সঠিকভাবে দিতে পারে। আমার কেউ বলতে পারবে ক্ষুদ্রতম একটা কণায় কি বলে? হ্যাঁ, আসছিল তো, একজন বলছিল পরমাণু। আমরা জানি পদার্থে ক্ষুদ্রতম কণা কি বলে? পরমাণু। এর চেয়ে ছোট আর কিছু আছে নাকি? ঠিক আছে, পরমাণুকে পারলে তখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমি একবার একটা ইলেকট্রনের কথা চিন্তা করি, একটা ইলেকট্রন যে কত বেগে ঘুরতেছে, এই জিনিসগুলো, একটা পরমাণু যে আমি ছুঁড়ে মারলাম ওদিক দিয়ে উপরে, ঠিক আছে, এটা কত বেগে উপরে উঠবে, কত বেগে নামবে, এই জিনিসগুলো সনাতনী পদার্থবিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে। এগুলোর জন্য আমাদের কি লাগবে? কোয়ান্টাম ফিজিক্স বা কি আধুনিক পদার্থবিজ্ঞান লাগবে। তাহলে একবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর জন্য এই আধুনিক পদার্থবিজ্ঞান, এটা আবার দুই প্রকার। এই আধুনিক পদার্থবিজ্ঞান এটা দুই প্রকার, লিখে রাখো। আধুনিক পদার্থবিজ্ঞানটা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো যে লেখো এখানে আপেক্ষিকতা, মানে দুইটা তত্ত্বের উপর বেস করে দাঁড়ায় আছে। একটা হলো আপেক্ষিকতা, আপেক্ষিকতা, আর একটা লেখো কোয়ান্টাম তত্ত্ব। একটা আপেক্ষিক তত্ত্ব, আর একটা হলো কোয়ান্টাম তত্ত্ব। একটা আপেক্ষিক তত্ত্ব, একটা কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টামকে বাংলা লিখলে এরকম ভাবে লেখো। এই কালিটাতে একটা সমস্যা, যে লেখাগুলো ঠিকভাবে বেরোয় না।
কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে। একটা হলো আপেক্ষিক তত্ত্ব, একটা কি তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা, এই যে বোঝা গেছে জিনিসটা। ওকে, তাহলে আমাদের পদার্থবিজ্ঞান কয় প্রকার কেউ যদি জিজ্ঞেস করে? দুই প্রকার, একটা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, একটা কি আধুনিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে, বা সনাতনী পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান দুইটা ভিত্তি কি, একটা আপেক্ষিকতা, একটা কি কোয়ান্টাম তত্ত্ব। একটা আপেক্ষিকতা, একটা কি কোয়ান্টাম তত্ত্ব। আপেক্ষিকতা জিনিসটা ব্যাখ্যা করছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, আর কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা ব্যাখ্যা করছে ম্যাক্স প্ল্যাঙ্ক। তাহলে কি কি বলছি, আপেক্ষিকতা ব্যাখ্যা করছে কে, আলবার্ট আইনস্টাইন। এগুলো লাগে মানে জেনারেল নলেজ, ঠিক আছে। আর দুই নম্বর হলো কি, কোয়ান্টাম তত্ত্ব কে ব্যাখ্যা করছে, ম্যাক্স প্ল্যাঙ্ক। এবং তার নাম অনুসারে একটা ধ্রুবক আছে এইচ এর মান, সেটা ঠিক আছে। এটা মানে আমরা কোন একটা চ্যাপ্টারে দেখছিলাম, ঠিক আছে। ওকে, এবার এই জিনিসটা তো আসি, এটা তো পারা গেছে, এবার আমরা পরের টপিকে আসি। আচ্ছা, এখান থেকে আসি। গত শতকের প্রথম দিকে পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা কিছুতেই একটা হিসাব মিলাতে পারছিল না। উত্তপ্ত বস্তু থেকে যে আলো বিকিরণ হয় সেটি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। এক টুকরো লোহাকে যদি উত্তপ্ত করি সেটি গনগনে লাল হয়, ঠিক আছে। আরো বেশি হলে সেটি ধীরে ধীরে কি হয়ে যায়, নীলাভ হয়ে যায়। উত্তপ্ত বস্তুর বিকিরিত আলোর তীব্রতার ফলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যে একটা সম্পর্ক আছে সেটা সবাই জানতো। হোয়াট ইজ তরঙ্গ দৈর্ঘ্য, এই জিনিসটা জানতে হবে। তরঙ্গ জিনিসটা কি, এটা ইংরেজি কে বলতে পারবে? তরঙ্গের ইংরেজি কে বলতে পারবে? হ্যাঁ, কেউ কি বলছিল মনে হয়? হ্যাঁ, ওয়েভ। তরঙ্গের ইংরেজি হলো কি, ওয়েভ। এখন তোমরা কক্সবাজার জানো জীবনে, আরে না গেলেও ঢেউ কখনো দেখো নাই চোখে, মোবাইল টোবাইলে বা কোনো জায়গায়? এই যে ঢেউ বা ওয়েভ, এটাকেই বলে তরঙ্গ। কি বলে? তরঙ্গ। এই জিনিসটাকে বলে তরঙ্গ, এটাকে বলে তরঙ্গ। এটাকে বলে কি, তরঙ্গ। কি বলে? তরঙ্গ। এই তরঙ্গর যখন একটা সাইকেল পুরো পূর্ণ হয়, এটাকে বলে একটা পূর্ণ সাইকেল। কি বলে? একটা পূর্ণ সাইকেল। তুমি দেখো, আমি এই পোর্শন আর এই পোর্শন যদি আলাদাভাবে নিই, এটা আর এটা এরকম আসো না, এই দুটোকে যদি আমি একসাথে লাগাই দিই, এটা একটা কি হয়ে যায়, বৃত্ত হয়ে যায় না? অর্থাৎ বেসিক্যালি আমরা একটা বৃত্তকে এক জায়গা থেকে ঘুরে আবার আগের জায়গায় আসতেছি, মানে একটা সাইকেল ফিল আপ করতেছি। সেটা তরঙ্গ আকারে বিবরণ করলে কতটুকু যাচ্ছে, এখান থেকে শুরু করে এতটুকু যাচ্ছে না? অর্থাৎ তরঙ্গের একটা সাইকেল বা একটা পুরা সাইকেল ফিল আপ করতে যে দূরত্ব ট্রাভেল করতে হয়, এটাকেই বলা হয় কি, তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এটাই কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে প্রকাশ করা হয় একটা সাইন দিয়ে, এটাকে এরকম ভাবে লিখে, এটাকে এরকম ল্যামডা বলে, এটাকে ল্যামডা বলে এটাকে, ঠিক আছে। এটা সাইনটা লেখার একটা টেকনিক আছে, খেয়াল করো। এরকম, এরকম মানে অনেক পায়ের মতো, ঠিক আছে, অনেকটা পায়ের মতো। পায়েটা আমরা কিভাবে লিখি, এভাবে লিখি না, বাট এটা লেখার সময় একটু এরকম স্টাইল করবো, এরকম আর এরকম, এরকম লিখবো, এরকম আর এরকম, এরকম এরকম এরকম, ঠিক আছে। এটাকে বলে পাই। কি বলে? পাই বলতেছি। ল্যামডা, এটাকে কি বলে? ল্যামডা। কি বলে? ল্যামডা। আচ্ছা, তো এই জিনিসটা একটু জানবো আমরা। এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য জানার আগে আমরা কি জানতে হবে? তরঙ্গ জানতে হবে। তরঙ্গ মানে কি? ওয়েভ। তরঙ্গ মানে কি? ওয়েভ। তো একটা পূর্ণ ওয়েভ কমপ্লিট হতে, একটা পূর্ণ ওয়েভ মানে একটা বৃত্তাকার পথ পুরো কমপ্লিট হতে, ওয়েভের ক্ষেত্রে যতটুকু দূরত্ব ট্রাভেল করতে হয় সেটাকে আমরা কি বলতেছি? তরঙ্গের দৈর্ঘ্য। কি বলতেছি? তরঙ্গের। একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যতটুকু দূরত্ব অতিক্রম করতে হয় তরঙ্গের কণা সমূহের, সেটাকে বলা হচ্ছে কি, তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হচ্ছে? তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তো এটাকে যদি তোমরা যদি সংজ্ঞাটা লিখতে চাও লিখতে পারো, একটা পূর্ণ কম্পন বা একটা পূর্ণ তরঙ্গ পথ, একটা পূর্ণ কম্পন বা একটা পূর্ণ কম্পন বা একটি তরঙ্গ পথ অতিক্রম করতে তরঙ্গের কণাসমূহ
একটি পূর্ণকম্পন বা তরঙ্গ পথ অতিক্রম করতে তরঙ্গের কণাসমূহ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য। তাকে বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, লেখা হয়েছে। ওকে, এখানে আর কিছু জিনিস বোঝার মতো আছে, তো দেখো এখন এই যে তরঙ্গ জিনিসটা আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারি পুকুর বা যে কোনো নদ নদীতে। ঠিক আছে, সমুদ্র থেকেও আরো অনেকটা বেটার পুকুর, বা ধরো ধরে নিলাম এটা একটা পুকুর, পানিগুলো সাদা হয়। ঠিক আছে, এখানে আমি একটা পাথর ফেললাম, ড্রপস। পাথর ফেলার সাথে দেখো দেখো তো এরকম হয় নাকি ভিজুয়ালটা, ওই যে জায়গায় পাথর পরে ওই জায়গা থেকে একটা আশেপাশে একটা এরকম সাইকেল তৈরি হয় না, মানে একটা তরঙ্গ একটা ছড়ায় যায় না? এটা অ্যাকচুয়ালি কিভাবে ছড়ায়, এখান থেকে তৈরি হয় এরকম 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 ভাবে ছড়ায় না, মানে আমরা দেখতে লাগে না এটা এরকম এরকম যাচ্ছে। তুমি যখন পাথরটা ফেলবে তখন চারিদিকে কিরকম লাগে, এক সাইডে উঁচু এক সাইডে নিচু, এক সাইডে উঁচু এক সাইডে নিচু, এক সাইডে উঁচু এক সাইডে নিচু, এরকম লাগে না? যেখানে পুকুরে ফেলো বা যেখানে নদীতে ফেলো, আগে কখনো না ফেললে আজকে ফেলে দেখবে। ঠিক আছে, তো দেখবে উঁচু নিচু উঁচু নিচু এই জিনিসটা দেখো, যেটা দেখো এটাকেই বলে তরঙ্গ, এটাকে কি বলে তরঙ্গ। তো এটা অ্যাকচুয়ালি কিরকম সৃষ্টি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এরকম গোল 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 সৃষ্টি হচ্ছে, বাট তরঙ্গের যে রেখাটা এখানে ক্ষেত্রে কিরকম দেখাচ্ছে, এরকম 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 এরকম। অ্যাকচুয়ালি এখান থেকে সৃষ্টি হয়ে এই জিনিসটা গোল গোল এভাবে সরা যাচ্ছে, তরঙ্গের শক্তিটা এভাবে সরা যাচ্ছে। যে শক্তিটা তুমি এখানে প্রয়োগ করছো একটা পাথর নিক্ষেপের মাধ্যমে, ওই শক্তিটা এভাবে সরা যাচ্ছে চারিদিকে। কিন্তু ছড়ানোর সময় যে তরঙ্গটা যে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে, এটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, এরকম 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 এরকম, যেটা আমরা পানির উপর থেকে দেখি যে এরকম 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 ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা? এটাকে বলা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হচ্ছে, তরঙ্গ, তরঙ্গ বলতেছে, এটাকে কি বলতেছে তরঙ্গ। আর তরঙ্গের একটা এরকম পূর্ণ সাইকেল, একটা এরকম একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হতে যে ডিস্টেন্সটা ট্রাভেল করতেছে তরঙ্গ, সেটাকে আমরা কি বলতেছি ল্যামডা, বা বাংলায় কি বলতেছি তরঙ্গ দৈর্ঘ্য। কি বলে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখন ব্যাপারটা হয়েছে কি, এই যে সূর্যের আলোক রশ্মি আমাদের গায়ের উপর এসে পড়ে, এগুলো তরঙ্গ আকারে আসে। ঠিক আছে, এখন এই জিনিসটা আগেরকার দিনের মানুষরা মনে করতো তরঙ্গগুলো গুলো এভাবে এভাবে আসতেছে, কিরণগুলো। আমরা তো জানি সূর্যের যেটা আলোক রশ্মি আসে এই কণাটাকে কি বলে ফোটন কণা। কি বলে ফোটন কণা। কি বলে ফোটন কণা। তো আমরা মনে করতাম যে সূর্য যখন আলোক রশ্মি দেয়, ওই যে আমরা দেখি এখান থেকে রে এসে পড়তেছে আমাদের গায়ের উপর, তো মনে হয় এরকম তরঙ্গ আকারে, মানে আগেরকার দিনে বিজ্ঞানীরা বলতো এরকম তরঙ্গ আকার আসতেছে আলো। ঠিক আছে, আলোটা কি আকার আসতেছে, একটা তরঙ্গ আকার আসতেছে, মানে এর মধ্যে কোনো কি নাই, ওই বিচ্ছিন্নতা না, অবিচ্ছিন্ন এরকম একটা একটা, মানে কোনো, মানে এখানের মধ্যে কোনো আলাদা পোর্শন নেই, কাটা কাটা পোর্শন নেই, এরকম মানে একেবারে একটা এরকম ওয়েভ আসতেছে, মানে অবিচ্ছিন্ন একটা ওয়েভ ফোটন কণা আকারে আমাদের গায়ের উপরে এসে রোদ আকারে পড়তেছে। ঠিক আছে, এটা আগেকার দিনের মানুষের ভাবত। কিন্তু একজন ক্র্যাক টাইপের বিজ্ঞানী, এর নাম হলো কি ম্যাক্স প্ল্যাঙ্ক, এ এসে বলল না, আমি এই জায়গাটা যদি জুম ইন করি, জুম ইন, এই জায়গাটা শুধু এই জায়গাটা যদি জুম ইন করি, এই জায়গাটা কেমন দেখাবে জানো, এটা এমন দেখাবে, এরকম দেখাবে। অর্থাৎ সূর্য থেকে যে শক্তিটা এদিক দিকে যেটা পাস হচ্ছে সেটা হলো শক্তি, তরঙ্গের ফলে যেটা পাস হয় সেটা অ্যাকচুয়ালি কি শক্তি। ঠিক আছে, আর এই জায়গার পোর্শনটা আমরা জুম করলাম, এটা আসছে না। এখন দেখো তরঙ্গ যখন কণায় পরিণত হয়ে গেছে একটা একটা শক্তির কণায়, তখন দেখো তো এদের মাঝখানে মাঝখানে ফাঁক আছে না, এদের মাঝখানে মাঝখানে ফাঁক আছে না, এই যে মাঝখানে মাঝখানে ফাঁক আছে, এই এই জিনিসটা দেখে অবজার্ভ করে পরীক্ষা নিরীক্ষা করে ম্যাক্স প্ল্যাঙ্ক বলল, এই যে কিরণটা আসতেছে বা সূর্যালোকের যেই আমাদের ফোটন কণাটা আসতেছে, আলোক রশ্মি যে আসতেছে, আলোক রশ্মির এই তরঙ্গ ধর্ম, এখানের মধ্যে এই তরঙ্গের মধ্যে তরঙ্গটা কি না পুরোপুরি অবিচ্ছিন্ন না, এটা কি বিচ্ছিন্ন। এটা কি বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে কি ডিভাইডেড। এ দেখো একটা একটা পোর্শনে ডিভাইডেড না,
এরকম এই একটা পোর্শন একটা পোর্শন একটা পোর্শন, এই পোর্শন গুলো সব মিলে কি হচ্ছে, দেখতে লাগতেছে একটা পূর্ণ অবিচ্ছিন্ন তরঙ্গ আসতেছে। অ্যাকচুয়ালি কিন্তু একটা পূর্ণ অবিচ্ছিন্ন তরঙ্গ আসতেছে না, এটা কি আসতেছে, একটা একটা পোর্শন আসতেছে, এই একটা পোর্শন একটা পোর্শন একটা পোর্শন একটা পোর্শন। অনেকটা বলা হয় এই এনার্জিটা প্যাকেট আকার আসতেছে। কি আকার আসতেছে, কি আকার আসতেছে, প্যাকেট আকার আসতেছে। তো এই এনার্জি গুলো শক্তিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়ে যাচ্ছে, প্যাকেট। সূর্য আমাদেরকে কি কি দেয়, শক্তি দেয়, ঠিক আছে। এই যে এই আলোর মাধ্যমে, এই আলোর ফোটন কণার মাধ্যমে দেয় জিনিসটা। তো ওই ফোটন কণার মাধ্যমে তরঙ্গ যেটা এভাবে মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এর পোর্শনে কি যাচ্ছে, এক প্যাকেট শক্তি, দুই প্যাকেট, তিন প্যাকেট, চার প্যাকেট, পাঁচ প্যাকেট, ছয় প্যাকেট, সাত প্যাকেট, এরকম অ্যাকচুয়ালি পুরো সবগুলো প্যাকেট মিলে একটা কি তৈরি করতেছে, তরঙ্গ তৈরি করতেছে। এই যে এনার্জি প্যাকেট, এটাকে এখানে কোয়ান্টাম ফিজিক্স এর ভাষায় বলা হয় কোয়ান্টা। কি বলে, কোয়ান্টাম বলে, এটাকে বলা হয় কোয়ান্টাম। কি বলা হয়, কোয়ান্টাম। কি বলে, কোয়ান্টাম। এই প্যাকেট গুলোকে কি বলে, আলোক রশ্মির এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট, যে মানে এই যে বিচ্ছিন্ন আকারে আলোক রশ্মি গুলো যাচ্ছে, দেখতে মনে হচ্ছে অবিচ্ছিন্ন, কিন্তু অ্যাকচুয়ালি কি বিচ্ছিন্ন, মানে ডিভাইডেড আছে। এই জিনিসটা কে কে খেয়াল করছে, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক খেয়াল করছে। কে খেয়াল করছে, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কি করছে। এই জিনিসটাকে বলা, এই যে এনার্জি প্যাকেট, এটাকে বলা হচ্ছে কি কোয়ান্টাম। কি বলা হচ্ছে, কোয়ান্টাম। আর এই পুরো জিনিসটা মিলে যেটা তৈরি করে সম্মিলিত হবে, এটাকে বলা হয় কোয়ান্টা। কি বলে, কোয়ান্টা। যখন প্যাকেট গুলো একটা আলাদা আলাদা হবে তখন বলা হয় কোয়ান্টাম, যখন একসাথে হয়ে যাবে তখন বলা হবে কোয়ান্টা। কি বলবে, কোয়ান্টা। ঠিক আছে, এই জিনিসগুলোই বইয়ে আছে। ঠিক আছে, এখন তিনি এখানের মধ্যে ম্যাক্স প্ল্যাঙ্ক এই আলোক রশ্মির এই জিনিসগুলো দেখে তিনি জিনিসটা বুঝে গেছে, তিনি একটা সূত্র আবিষ্কার করছে। এখান থেকে বইটা আছে। ওকে, তিনি এটা দেখে তিনি এক ধরনের কিছু পরীক্ষা চালাইছে। পরীক্ষা চালানোর মাধ্যমে তিনি বুঝতে পারছে যে এখানের মধ্যে এই যে এনার্জি যে পাস হচ্ছে, এই এনার্জিটা বেসিক্যালি তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে। কিসের উপর ডিপেন্ড করতেছে, তরঙ্গ দৈর্ঘ্যের উপর। এই যে তরঙ্গ, এই যে তরঙ্গের দৈর্ঘ্য এতটুকু, এই পোর্শনটা, এই যে লেন্থ, এই যে এতটুকু, এই দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে। তিনি এর সাথে সম্পর্কিত একটা সূত্র বানাইছে। সূত্রটা হলো ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। সূত্রটা কি, ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এখানে ই মানে কি জানো, ই মানে হলো যে এনার্জি। ওই যে সূর্য আমাদেরকে ফোটন করার মাধ্যমে যে শক্তিটা দিচ্ছে, এই পুরো শক্তিটাকে কি বলতেছি আমরা, এনার্জি বলতেছি। এটা আলোর বেগ এবং এইচ নামক একটা ধ্রুবকের গুণফলকে ল্যামডা দিয়ে ভাগ করলে যেটা আসবে তার সমান হবে। এই ল্যামডা মানে কি, এই যে এনার্জি লেভেল, এনার্জি যে প্যাকেট গুলো আসতেছে, এই প্যাকেট গুলো একসাথে যে তরঙ্গটা ক্রিয়েট করতেছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটাই কি, এই যে এনার্জি প্যাকেট গুলো এখানে আসতেছে, এভাবে আসতেছে না, তোমরা দেখো। এটাকে যদি জুম ইন করি আমরা, এরকম দেখা না, এরকম দেখা না। এই পুরো এনার্জি প্যাকেটটা যদি আমরা আঁকি তাহলে এরকম দেখাচ্ছে না। তো এনার্জি প্যাকেটের মাধ্যমে যে তরঙ্গটা তৈরি হচ্ছে, একবারে ফুল যে তরঙ্গটা তৈরি হচ্ছে, এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা কোথায় বসবে, এই মানটা কোথায় বসবে, এখানে বসবে। তাহলে ল্যামডা মানে এখানে কি বোঝাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য। কি বোঝাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য। আর সি মানে বোঝাচ্ছে আলোর বেগ, কারণ আমরা আলো নিয়ে কথা বলতেছি, তাহলে বেগটা কার হবে, আলোর বেগই হবে। তোমরা কি জানো আলোর বেগের মান ফিক্সড, এবং এটা সবচেয়ে বেশি, এই এর চেয়ে বেশি বেগে কেউ কখনো ট্রাভেল করতে পারে না পৃথিবীতে। ঠিক আছে, তোমরা চাইলে চেষ্টা করতে পারো। ঠিক আছে, আলোর বেগ কত, 3 × 10⁻⁸ এটা ফিক্সড মান, আলোর বেগ। এবং এটাও ফিক্সড, এটা হলো ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। বিভিন্ন ধরনের এনার্জি বের করার ক্ষেত্রে যেহেতু ম্যাক্স প্ল্যাঙ্ক এই ভূমিকা মানে খুব বড় অবদান রাখছে, তার নাম অনুসারে একটা ধ্রুবক আবিষ্কার করা হয়েছে এইচ। এটাকে বলতেছে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। কি বলতেছে, ম্যাক্স প্ল্যাঙ্ক। এটা একটা মান আছে, এটা মানটা হলো 6.626 ইন্টু
10⁻⁻34 জুল সেকেন্ড। দেখো তো মানটা ঠিক আছে নাকি, বই দেখো একটু কেউ। ঠিক, ও সরি, 634, এটা হলো 6.634 ইন্টু 10⁻, কত, 10⁻−30, 34, ঠিক আছে, বোঝা গেছে। এটাকে বলা হচ্ছে এইচ, কি বলা হচ্ছে, এইচ। কি বলা হচ্ছে, এইচ। সো আমি এখান থেকে একটা অঙ্ক করানোর আগে আমি আবার যা পড়াইছি একটু এরকম মাঝে মধ্যে একটু সামারি দিবে, দেখো পড়তে সুবিধা হবে। আবার সামারিটা একটু দিই, প্রথম থেকে আসি। স্যার, পদার্থবিজ্ঞান দুই প্রকার, একটা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, একটা আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান তাও দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা আপেক্ষিকতা, একটা কোয়ান্টাম তত্ত্ব। গেল, আমরা পড়বো কি কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য আমরা একটা লাইন পড়তে গিয়ে হঠাৎ করে একটা ওয়ার্ড পেলাম, যেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। সেটা কি, তরঙ্গ দৈর্ঘ্য। এই ওয়ার্ডটা আমরা আগে জীবনে কখনো শুনিনি, তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে ইংরেজিতে বলে ওয়েভ লেন্থ, ঠিক আছে। কিন্তু ওয়েভ, এই ওয়ার্ডটা আমরা শুনছি, ওয়েভ মানে কি, ঢেউ, এটা আমরা শুনছি। কিন্তু অ্যাকচুয়ালি এটাকে কি বলা হয় ফিজিক্সের ভাষায় বা সায়েন্সের ভাষায়, এটাকে এই ওয়েভটাকে কি বলা হয়, তরঙ্গ বলা হয়। কি বলা হয়, তরঙ্গ। আর এই তরঙ্গ একটা পূর্ণ সাইকেল বা একটা পূর্ণ বৃত্তাকার, এটা যদি আমি এদিকে নিয়ে আসি একটা বৃত্ত হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায় বলছি, এরকম একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করতে যে ডিস্টেন্সটা, মানে যে দূরত্বটা অতিক্রম করে, সেটাকে বলা হয় কি, তরঙ্গ দৈর্ঘ্য। দূরত্বটা স্যার এখানে অনেকজন আবার বলবে এদিক থেকে গিয়ে দূরত্বটা এদিক দিকে গিয়ে স্যার এরকম করে কাউন্ট করবো, এরকম না। কাউন্ট হলো এখান থেকে শুরু করে এতটুকু লেন্থ, ঠিক আছে। মানে এই পুরো জায়গাটা জুড়ে যতটুকু এতটুকু যে দূরত্ব ট্রাভেল করছে, এটাই হলো কি, তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেছে তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা। এরপরে এখন তরঙ্গ দৈর্ঘ্যটা বুঝলাম, কিন্তু তরঙ্গের মধ্যে কণার জিনিসটা কিভাবে চলে আসছে এটা তো বুঝলাম না, ঠিক আছে। এই জন্য যখন এই আলো তরঙ্গ আকারে আসে, এটা আগেকার দিনে মানুষরা বলছে, আলো কি আকারে আসে, তরঙ্গ আকারে আসে। তো এটাও বিশেষ করে সবাই চলতেছিল, এবং তরঙ্গ আকারে আসে অবিচ্ছিন্ন হবে, কি হবে, অবিচ্ছিন্ন হবে। এরকম একেবারে এভাবে চলে আসে, আমাদের মাথার উপরে এসে উঠতে পারে, এরকম এরকম করে চলে আসে, ঠিক আছে। এখন ম্যাক্স প্ল্যাঙ্ক এসে বলতেছে না, এটা ভুল কথা। আমি যদি ওই তরঙ্গের যে রে গুলো দূর থেকে দেখতেছি, এটাকে যদি জুম ইন করি বা এটা যদি এক্সপেরিমেন্ট করি, এটা কিছু এরকম 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 এনার্জির কিছু প্যাকেট আকারে দেখাবে, শক্তির কি আকারে দেখাবে, কিছু ফোটন কণার কিছু প্যাকেট আকারে দেখাবে। এই যে কণার কিছু প্যাকেট আকারে দেখাচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি, কোয়ান্টাম। কি বলা হচ্ছে, কোয়ান্টাম। আর এই পুরোটা, এই যে কণাটা জুড়ে যে দূরত্বটা ট্রাভেল করতেছে, এর ফলে মানে যে জিনিসটা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোয়ান্টাম। কি বলে, কোয়ান্টাম। সরি, এটাকে পুরোটাকে বলা হচ্ছে কোয়ান্টাম, আর ওই পোর্শনটাকে বলা হচ্ছে কি, কোয়ান্টাম। বোঝা গেছে জিনিসটা। আচ্ছা, এখান থেকে সম্পর্কিত ম্যাক্স প্ল্যাঙ্ক একটা সূত্র বানাইছে, ইকুয়ালস টু কি, এইচ নিউ, যাতে করে আমরা তরঙ্গ দৈর্ঘ্য জানলেই জেনে যেতে পারি আমাদের কি লেভেলের শক্তি আমাদের কাছে আসছে। অর্থাৎ কোন একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা যদি আমরা জেনে যাই, আমরা বুঝে যাবো যে ওখান থেকে সূর্য আমার মাথার উপর কি শক্তি, কত জুল শক্তি প্রয়োগ করতেছে, এটা আমরা বের করে ফেলবো। তো একটা অঙ্ক করে বলে একটু লেখো খাতায় সবাই। বুঝে দিচ্ছি, এখানে কিছু লেখা আছে। হ্যাঁ, এই লেখা হইল, এরকম একটা ওয়েভ আঁকো, ওয়েভ এঁকে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত ডিস্টেন্সটা দাও, ল্যামডা ইকুয়ালস টু 4.4 ইন্টু 10⁻7 মিটার। আচ্ছা, ওটা কি 36 নাকি, দেখো তো 34 নাকি 36, এখানে 36। আচ্ছা, 34 দিয়ে করো তুমি, এখানে 36 দিলে কত সেশনের বই কি জানি। আচ্ছা, এটা আর এইচ এর মান হলো 6.626, 626 বলতেছি, 634 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আমার প্রশ্ন হলো, বা এখানের প্রশ্ন হলো, এই তরঙ্গটার কত জুল শক্তি
প্রবাহিত হচ্ছে। এই তরঙ্গের ফলে কত জুল শক্তি প্রবাহিত হচ্ছে? এই তরঙ্গের ফলে কত জুল শক্তি প্রবাহিত হচ্ছে? এই তরঙ্গের ফলে কত জুল শক্তি প্রবাহিত হচ্ছে? তো তোমার কাছে সবগুলোর মান দেওয়া আছে। সি এর মান তুমি জানো ফিক্সড, তোমার এইচ এর মান দিয়ে দিছি আমি, তোমার ল্যামডার মানও দিয়ে দিছি, তোমার থেকে ই বের করতে হবে, কতটুকু শক্তি বের করতে হবে, জাস্ট জাস্ট ক্যালকুলেটর বসানো। একটা জিনিস বলাই বাহুল্য, তোমরা যারা 100 mAh এর ক্যালকুলেটর ইউজ করতেছো, এদিকে তাকাও, এদিকে তাকাও, 100 mAh এর ক্যালকুলেটর যারা ইউজ করতেছো তারা জেনে নাও এই ক্যালকুলেটর একটু ধোকাবাজ ক্যালকুলেটর, ঠিক আছে? মাঝে মধ্যে ধোকা দিতে হবে পরীক্ষায়। ধোকা থেকে বাঁচার উপায় হলো তুমি যত ব্র্যাকেট ইউজ করবে তত সেফ। তুমি এটা বসাও ব্র্যাকেট 6 পয়েন্ট সামথিং, এটা পুরোটা লিখে আবার ব্র্যাকেট ক্লোজ করো ইনটু সামথিং, মানে যাই কিছু করো ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করো, দেখবে পারফেক্টলি ক্যালকুলেশন দেখাচ্ছে। অনেক ক্যালকুলেশন উল্টাপাল্টা হয়ে যায় এই ব্র্যাকেট গুলো ঠিক না বসানোর কারণে, ঠিক আছে? আবার অনেকের ব্র্যাকেট না বসালেও চলে আসে, ঠিক যদি লাখ ভালো থাকে, ঠিক আছে? এখন ক্যালকুলেটর মাঝখানে ধোকাবাজি করলে তুমি তো বলতে পারবো না ক্যালকুলেটর দোষ, টাইপ তো তুমিই করছো, হ্যাঁ কিনা? ঠিক আছে, যন্ত্রের দোষ তো বলতে পারবো না, আমরা বলতে পারবো কার দোষ, মানুষের দোষ, ঠিক আছে? সো ব্র্যাকেট ইউজ করার চেষ্টা করবে। আর তোরটা ক্যালকুলেটর দেখি, দেখি 100 mAh 991, তোর বাইরটা সেটা তুই তুই ও দিয়ে দিছে বলে ও ও ও ও এটা এইচএসসি ইউজ করছে, ও দিয়ে দিছে তো তুই নিবি? এটাতে এটাতে তো ব্র্যাকেট টাকা, এটাতে তো অনেক কিছু আছে, ফাংশন আছে, এক্সট্রা ফাংশন আছে, মাইনাস তো সেটা কারো ক্যালকুলেশন হলো আমাকে ক্যালকুলেটর তো আমি করে মিলে দিচ্ছি। (4.975 into 10⁻⁻19) ওই তো এটা আসছে, তুমি নিশ্চয়ই কোনো কিছু ওই ব্র্যাকেট টাকে দিতে ভুল করছো। যেমন এখানে দেখো প্রপারলি আমি ব্র্যাকেট দিয়ে করছি, এই যে সব প্রপারলি আসছে, উপরের মানেই এই বরাবর আসছে, নিশ্চয়ই ব্র্যাকেট টাকে দিতে কোনো জায়গায় ভুল করছো, এটা আসবে 4.975 into 10⁻⁻19, এটা এনি হাও আসবে, ঠিক আছে? ওকে, এরকম আমরা শক্তি বের করতে পারবো না মিনিমাম জিনিসের, পারবো কি পারবো না? ওকে, এরপরে তোমাদের বইয়ে একটা কণা এবং তরঙ্গের দৈর্ঘ্যতা নামে একটা টপিক আছে, দেখো কণা এবং তরঙ্গের দৈর্ঘ্যতা। হ্যাঁ, তোমাদের বইয়ের নেক্সট টপিকটা হলো কণা এবং তরঙ্গের কি দৈর্ঘ্যতা। এটার জন্য কিছু জিনিস লিখতে হবে, একটু লেখো। হ্যাঁ লেখো, প্রথমে লেখো কণা। কণা বলতে অ্যাকচুয়ালি কি বুঝাই? ক্ষুদ্র ক্ষুদ্র, লেখো কণা দিয়ে লেখো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট, মানে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট কণা লিখো, ছোট মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এরকম লেখো। কণা মানে বেসিক্যালি কি বুঝাই? ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র ভরের কণা লেখো। উপরে কণা দিয়ে লেখো, কণার ধর্ম দিয়ে লেখো, কণার ধর্ম দিয়ে লেখো ক্ষুদ্র ক্ষুদ্র কণার ভর। বইটার মধ্যে সব হয়েছে। এটা আমি নিজে লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো? এতক্ষণ যাবার আছি। এবার দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হলো কণা, একটা হলো কি তরঙ্গ। একটা কণা, একটা কি তরঙ্গ, একটা কণা একটা কি তরঙ্গ। কণা জিনিসটা হলো বেসিক্যালি ছোট ছোট কিছু ভর টাইপের জিনিস বুঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ছোট ছোট কি টাইপের জিনিস? ভর টাইপের জিনিস। তাহলে ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এম দিয়ে।
আর তরঙ্গকে, তরঙ্গ মানে বোঝাচ্ছে কিছু পর্যায় আকারে যাবে, মানে এরকম পর্যায় আকারে যাবে, ঠিক আছে। আর তরঙ্গকে প্রকাশ করতেছি আমরা কি দিয়ে? ল্যামডা দিয়ে। কি দিয়ে প্রকাশ করতেছি? ল্যামডা দিয়ে। আচ্ছা, এখন এই আলো, সরি, কণা এবং তরঙ্গের দূরত্ব মানে বোঝাচ্ছে যেখানেই তরঙ্গ ধর্ম আছে সেখানে নাকি কণা ধর্ম আছে। তো আগে থেকে আমরা কি জানতাম? আলো কি আকারে প্রবাহিত হয়? তরঙ্গ আকারে প্রবাহিত হয়। আলো কি আকারে প্রবাহিত হয়? তরঙ্গ আকারে প্রবাহিত হয়। এখান থেকে যখন আমি জিনিসটা কিছুক্ষণ আগে তো দেখালাম, এই তরঙ্গ আকারে আলো প্রবাহিত হচ্ছে, কিন্তু এটা যদি জুম ইন করি অ্যাকচুয়ালি এই জিনিসটা কিরকম দেখাচ্ছে? এরকম আকারে যাচ্ছে না? অ্যাকচুয়ালি জিনিসটা এরকম আকারে যাচ্ছে না? হ্যাঁ কি না? তাহলে অ্যাকচুয়ালি অনেকগুলো কণা ধর্মের সমষ্টি না একটা তরঙ্গ। তরঙ্গ অনেকগুলো ছোট 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 কণার এরকম শক্তির পাসিং যেটা হচ্ছে, এটাকে না আমরা বলতেছি তরঙ্গের মাধ্যমে শক্তি প্রবাহ। হ্যাঁ কিনা? এই সবগুলো যদি আমি এরকম জুম করি তাহলে সবগুলোর মধ্যে ডট 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 এরকম বুঝাচ্ছে না? হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? এই সবগুলো একটা কণা না, একটা ফোটন কণা, ফোটন কণা একটা প্যাকেট বুঝাচ্ছে, মানে ওই এনার্জির প্যাকেট, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটা কণা না? কণা না? তাহলে এখানের মধ্যে তোমার কণা ধর্ম আছে এবং কি ধর্ম আছে? তরঙ্গ ধর্ম আছে। অর্থাৎ আলোর দুইটা ধর্ম আছে। আলোর দুইটা ধর্ম আছে। এক, তরঙ্গ ধর্ম। দুই, কণা ধর্ম। কি কি আছে আলোর? কয়টা ধর্ম আছে? দুইটা ধর্ম আছে। এক তরঙ্গ ধর্ম, এক কি ধর্ম? কণা ধর্ম। এটা কেমনে বুঝছি? একটা পরীক্ষা আছে, এর একটা পরীক্ষা, ঠিক আছে। পরীক্ষাটা আমরা একটু দেখবো। এটা তো আমরা এমনিতে মুখের ভাষায় বললাম না, জুম ইন করে এটা এনার্জি লেভেলের প্যাকেট বুঝাচ্ছে, ঠিক আছে। বা এটা একটা সুষ্ঠু পরীক্ষা আছে। পরীক্ষাটা কি? আগে একটা বাক্সের মধ্যে কিছু প্রথমে ইলেকট্রন নেওয়া হবে। এই তোমরা কালো কালার যেগুলো দেখতেছো এগুলোকে বলতেছি কি? এগুলো কি বলতেছি জানো? এগুলোকে বলতেছি ইলেকট্রন। একটা বাক্সের বিভিন্ন ধরনের ইলেকট্রন রাখা হয়েছে, ঠিক আছে। এখান থেকে তরঙ্গ প্রবেশ করতেছে। কেন? কি প্রবেশ করতেছে? তরঙ্গ প্রবেশ করতেছে। কি প্রবেশ করতেছে? তরঙ্গ প্রবেশের ফলে তরঙ্গটা এই কণার একটা কণাকে আরেক জায়গায় সরাই দিচ্ছে, আরেকটা কণাকে আরেক জায়গায় সরাই দিচ্ছে, এবং সে গিয়ে ওই কণার মধ্যে জায়গা দখল করতেছে। এখান থেকে এটা বেরিয়ে গেছে, যখন এটা এখানে ঢুকবে তখন একজন এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই প্রক্রিয়াটাকে বলে ফটো তড়িৎ ক্রিয়া। কি বলে? ফটো তড়িৎ ক্রিয়া। কি বলে? ফটো তড়িৎ ক্রিয়া বা ফটো আলোক ক্রিয়া, ঠিক আছে। এখানের মাধ্যমে কি হয়? বেসিক্যালি একটা ইলেকট্রন, যে ইলেকট্রনের একটা ধাতব দণ্ডে, আমরা জানি ধাতব পাত যেগুলো আছে, আমরা অধ্যায় 7 লাস্টের দিকে বলছিলাম, ধাতব যেগুলো পাত থাকে সেগুলো পুরো ইলেকট্রন, মানে চারিদিকে ইলেকট্রন ইলেকট্রন এরকম থাকে। মানে একটা ধাতুর পাতে, কারণ ধাতু ইলেকট্রন ত্যাগ করে, আমরা জানি ধাতু কি ত্যাগ করে? ইলেকট্রন ত্যাগ করে। ধাতুর আশেপাশে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, ঠিক আছে। একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, এরকম ইলেকট্রন গুলো থাকে। আমি যখন ধাতুগুলোকে কোনো একটা কিছু দিয়ে রশ্মি বা কোনো কিছু একটা দিয়ে যদি যখন একটা তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো প্রয়োগ করব বা একটা রে প্রয়োগ করব, সঙ্গে সঙ্গে এখান থেকে একটা ইলেকট্রন কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এই প্রসেসের মাধ্যমে আমাদের ওই সোলার সেল গুলো তৈরি করা হয়। এই প্রসেসের মাধ্যমে আমাদের ওই ইলেকট্রোস্কোপিক যেগুলো যন্ত্র, এগুলো এই প্রসেসের মাধ্যমেই তৈরি করা হয়। ফটো তৈরি, এটা একটা বিরাট বড় প্রসেস। তোমাদেরকে এত বেশি জানার দরকার নেই। তোমাদের জাস্ট জানবে যে একটা তরঙ্গ বা একটা ওয়েভ বা একটা আলোর ফোটন কণা কাকে সরাই দিচ্ছে? একটা কণাকে সরাই দিচ্ছে। একটা তরঙ্গ একটা কণাকে রিপ্লেস করতেছে। কণাকে কি দ্বারা ডিফাইন করা যায়? ভর দ্বারা। কণার তো ভরই থাকে, এম দ্বারা। আর তরঙ্গকে কি দ্বারা ডিফাইন করা যায়? ল্যামডা দ্বারা, একটা দূরত্ব দ্বারা। কিন্তু এই তরঙ্গ কিভাবে একটা কণাকে রিপ্লেস করতে চায়? একটা কণা কণাকে রিপ্লেস করতে পারে। তরঙ্গ কিভাবে কণাকে রিপ্লেস করতে চায়? কারণ ওই আলোর মধ্যে দুইটা ধর্ম বিদ্যমান থাকে, একটা তরঙ্গ ধর্ম আর একটা কি ধর্ম? কণা ধর্ম। দুইটাই একটা পরিপূরক। বেসিক্যালি যে কণাটা আসতেছে এটা অ্যাকচুয়ালি কি? তরঙ্গ। আবার মানে তুমি যেটা আসতেছে সেটা তরঙ্গ বলতে পারবে, তুমি সেটা কি বলতে পারবে? কণাও বলতে পারবে। এই যে তুমি একটা ওয়েভ আসতেছে, অ্যাকচুয়ালি কি এইভাবে আসতেছে? এই কিভাবে আসতেছে? এভাবে আসতেছে না? এভাবে আসতেছে না? আমরা দেখতেছি উপর থেকে এভাবে আসতেছে, অ্যাকচুয়ালি ও এভাবে আসতেছে না? এভাবে আসতেছে না? তো অ্যাকচুয়ালি কণাই গিয়ে কণার জায়গা দখল করতেছে। বাট আমরা তো দেখে মনে হচ্ছে এটা কি যাচ্ছে? একটা তরঙ্গ যাচ্ছে। এই জিনিসটাই তোমাদের বইয়ে দিছে
যে ফটোতড়িৎ ক্রিয়ার বেলায় এরকম বাইরে থেকে একটা তরঙ্গ প্রয়োগ করে ইলেকট্রনের জায়গাটা কি করে নেওয়া হয়, দখল করে নেওয়া হয়। এই জিনিসটাকে বলা হচ্ছে কি কণা তরঙ্গ দ্বৈরতা বা দ্বৈততা। কি বলা হচ্ছে এটাকে? কণা তরঙ্গ দ্বৈততা। বেসিক্যালি এটার মানেটা হলো আলোর দুটো ধর্ম আছে, একটা তরঙ্গ ধর্ম, একটা কণা ধর্ম। আলোর কয়টা ধর্ম আছে? দুটো ধর্ম, একটা তরঙ্গ ধর্ম, একটা কি ধর্ম? কণা ধর্ম। ঠিক আছে, এটা এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি, অথবা আমরা তরঙ্গকে জুম করলে বুঝতে পারি যে একটা 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 ফোটায় ফোটায় মানে একটা কণায় বিভক্ত হয়ে যাচ্ছে তরঙ্গ। অর্থাৎ যাই তরঙ্গ তাই কি কণা। অর্থাৎ একটা আলোর শেপের তরঙ্গ ধর্ম আছে এবং কি ধর্ম আছে? কণা ধর্ম আছে। বোঝা গেছে জিনিসটা? এটাকে বলতেছি কি কণা এবং কি তরঙ্গ দৈর্ঘ্য। এবার তোমাদের কিছু দেখবে ব্যতিচার নামে একটা টপিক আছে তোমাদের, মানে ওই লেখার মধ্যে, ওই লেখার মধ্যে দেখবে একটা ওয়ার্ড আছে ব্যতিচার। এটা পড়ার সময় না বুঝতে পারো ব্যতিচার জিনিসটা কি। এটা বেসিক্যালি একটা তরঙ্গের উপর একটা তরঙ্গ যাওয়া। কক্সবাজারে গেছো সবাই? নাকি কেউ জানে এরকম আছে? একেবারে জীবনে কখনো কক্সবাজার যাবে? এরকম আছে কেউ? বলে বিশ্বাস করি না। আছে এরকম কেউ? আচ্ছা, এরকম কেউ নাই। তাহলে তো তোমরা দেখছো যে যখন এই সাইড থেকে একটা ঢেউ আসে, এই সাইড থেকে একটা ঢেউ আসে, দুইটা ঢেউ যখন ক্ল্যাশ করে ওই জায়গায় মাঝে মধ্যে দেখবে উপর হয়ে যায়। মানে উপর হয়ে আসে জিনিসটা, একবারে মুখের উপর আসে পানিগুলো, না হয়তো বা একবারে নিচে নিচে নেমে যায় জিনিসটা। মানে দুইজন যখন এরকম হবে, মানে একটা তরঙ্গের উপর একটা তরঙ্গের উপরিপাতন হবে, এখানে ফিজিক্স ভাষা বলে এটাকে উপরিপাতন। একটা ওয়েভের উপর আর একটা ওয়েভ উপরিপাতন হবে। অনেক সময় দেখা যায় তরঙ্গটা বড় হয়ে যায়, অনেক সময় দেখা যায় তরঙ্গটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। অনেক সময় এটা মুখে তুবড়ে এসে পড়ে, আর অনেক সময় কি আমরা দাঁড়িয়ে থাকলেও মনে হয় সত্যি কিছু হচ্ছে। ঠিক আছে, অথচ সেটাও কিন্তু লেয়ারটা একজন একজনের উপর হয়ে আসছে। কোন জায়গায় কি ঘটে, ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে এই, যখন একটা তরঙ্গ হয়ে গেছে, এই একটা হয়ে গেছে, এর মধ্যে আরো একটা তরঙ্গ আসছে, এটা এভাবে গেছে। আচ্ছা দেখো তো, এর ফলে তোমার ঢেউটা বড় হয়ে গেছে নাকি ছোট হয়েছে? ঢেউটা এখন বড় হয়ে গেছে না? এই জায়গায়, এই জায়গায় বড় হয়ে গেছে না? এই জায়গায় যেখানে একটা ঢেউয়ের সাথে আরেকটা ঢেউ, মানে একটা তরঙ্গের সাথে আরেকটা তরঙ্গ উপরিপাতন হয়ে বড় হয়ে যায় এরকম একটার উপর একটা হয়ে, এটাকে বলা হয় গঠন। এই এই জিনিসটাকে বলা হয় ব্যতিচার। কি বলে? ব্যতিচার। মানে এই তরঙ্গের কিছু বিকৃতি বলে, এটাকে বলা হয় কি ব্যতিচার। আর যখন এরকম উপর উপর হয়ে আসে এটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। কি বলে? গঠনমূলক ব্যতিচার। আর যখন ওই ওয়েভটা একটা একটা সাথে ধাক্কা দিয়ে একবার নিচে দিয়ে যায়, মানে ওয়েভটা পুরোপুরি ভাবে আচ্ছা করতে পারে না, নিচে দিয়ে যায়, এটাকে বলা হয় কি ধ্বংসাত্মক ব্যতিচার। কি বলে? ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে ব্যতিচার দুই ধরনের, একটা গঠনমূলক ব্যতিচার, একটা ধ্বংসাত্মক ব্যতিচার। তরঙ্গদয় উপরিপাতন একটার উপর একটা হলে এটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। আর তরঙ্গদয় একটার সাথে একটা উপরিপাতন না হলে একবারে লেভেল হয়ে গেলে সেটাকে বলা হয় কি ধ্বংসাত্মক ব্যতিচার। সেটা কি বলা হয়? ধ্বংসাত্মক ব্যতিচার। বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে? যেমন তোমাদের বই একটা চিত্র আছে, পৃষ্ঠা নাম্বার 52 খেয়াল করো, গঠনমূলক ব্যতিচারের একটা চিত্র আছে। দেখো, যেমন প্রথম ঢেউ তরঙ্গ এক, গঠনমূলক ব্যতিচারের তরঙ্গ একটা, দেখো এটা এরকম যাচ্ছে না? হ্যাঁ কি না? তরঙ্গ দুটো কিরকম যাচ্ছে দেখো, নিশ্চিত এটাও এরকম যাবে, এটাও এরকম যাচ্ছে না? দেখো তো, অর্থাৎ দুটো সেম টাইপের না? তাহলে এটা এটার সাথে যদি ক্ল্যাশ হয়, দিন শেষে গিয়ে যেটা লব্ধি হবে, মানে যেটা রেজাল্ট হবে, সেটা কি হবে জানো? আরো বড় একটা ঢেউ আসবে। এই যখন একটা ঢেউ আর একটা ঢেউ ক্ল্যাশ হয়ে আর একটা বড় একটা ঢেউ আছে, এটাকে আমরা কি বলি? গঠনমূলক ব্যতিচার। কি বলি? কি বলি? গঠনমূলক ব্যতিচার। কিন্তু যখন একটা ঢেউ আর একটা ঢেউ এরকম হবে, মানে এরকম হবে, দেখো এটা হলো গঠনমূলক ব্যতিচারের ব্যাপার। এবার আসি ধ্বংসাত্মক ব্যতিচার জিনিসটা কি। ধরো প্রথম ঢেউটা এরকম, তোমাদের বইয়ে আছে, দেখো প্রথম ঢেউটা এরকম, দ্বিতীয় ঢেউটা কিরকম হবে জানো? এটা উপরে না, এটা নিচ থেকে স্টার্ট হবে এরকম। অর্থাৎ দিন শেষে কি এটা আর এটা একসাথে হয়ে কিরকম হয়ে যাবে জানো? এরকম। অর্থাৎ জিনিসটা আর কি বাড়বে, বাড়বে, ঢেউটা কি বড় হবে, নাকি একটা লাইনের মতো চলে যাবে, একটা একটা সমান্তরাল লাইনের মতো চলে যাবে? সমান্তরাল লাইনের মতো চলে যাবে না? তুমি দেখো এই ঢেউটা আর এই ঢেউটা দেখো, এটাও স্টার্টিং উপর থেকে হয়েছে, এটা স্টার্টিং উপর থেকে হয়েছে, তাই যখন দুজন ক্ল্যাশ হয়েছে আরো উপর দিয়ে
আশ্রয় বস্তু এটাকে বলা হচ্ছে কি গঠনমূলক প্রতিচ্ছেদ। কি বলা হচ্ছে? গঠনমূলক প্রতিচ্ছেদ। কিন্তু এখানে দেখো একটা ঢেউ উপরে একটা ঢেউ কোথায়? নিচে। যখন দুটোটা ক্ল্যাশ হচ্ছে দুটোটার মিলনস্থল কিরকম দেখাচ্ছে? এরকম দেখাচ্ছে। অর্থাৎ জিনিসটা একটা স্ট্রেট লাইনের মতো দেখাচ্ছে। একটা কিসের লাইনের মতো দেখাচ্ছে? স্ট্রেট লাইনের মতো দেখাচ্ছে। এটাকে বলা হচ্ছে কি ব্যতিচার? ধ্বংসাত্মক ব্যতিচার। মানে যেখানে পুরোপুরি ভাবে মানে একবারে উপরিপাতন হচ্ছে না। ঠিক আছে? এই জিনিসটা আমাদের তরঙ্গের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এখানে এটা তরঙ্গ এক, তরঙ্গ দুই। তোমাকে একসাথে বলে দিছি। আর এটা তো এটার জন্য তরঙ্গ এক, এটাও তরঙ্গ এক, এটাও তরঙ্গ দুই, এটা তরঙ্গ। মানে তোমাকে এই লাইন দুটো, এই ওয়ার্ড দুটো এখানে আমার লেখা নেই। ঠিক আছে? একসাথে বলে দিছে। ঠিক আছে? দুই এ তরঙ্গ নাই। এই যে আছে তো, এই যে হলুদ কালার তরঙ্গ, আমি তো এটাই আঁকছি এখান থেকে এটা। হ্যাঁ, এই দেখো এখানে দেখো, দেখো এই যে একটার উপর একটা, এইটা তো আমি আঁকছি। ঠিক আছে? তোমাদের বই আসছে এটা। ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে? কঠিন লাগতেছে জিনিসটা? কঠিন লাগতেছে? টপিক গুলো কিন্তু আসলে কিন্তু মানে অনেক ডেপথ টপিক। এই যে টপিক গুলো তোমাদের এই চ্যাপ্টারে আছে, ঠিক আছে, এগুলো সামান্য সামান্য ধর্মান্য আমাদের জ্ঞান আছে। সামনে যতগুলো তোমরা ফিজিক্সে দেখবে, টেনে, এইচএসসি তে, বা কেউ ফিজিক্স নিয়ে আগালে, বা কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে আগালে, ইঞ্জিনিয়ারিং এর আর্ধেক জিনিস তো ফিজিক্স। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং নিয়ে আগালে তোমাদেরকে ফিজিক্সে এই জিনিসগুলোতে নামতেই হবে, কারণ এই সবগুলো আছে এই সব জায়গায়। ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? আমরা এখন কতদূর গেছি দেখি? এটা পর্যন্ত গেছি। আচ্ছা, এখানে গেছে। এটা খেয়াল করো। দেখো, আমার থেকে বেশি বুঝতে হচ্ছে না, আমার থেকে যা বুঝবো আমার কথা হলো সেটা বুঝে যেতে হবে। ঠিক আছে? আমার থেকে এমন না যে একদিনে পুরো চ্যাপ্টার শেষ করে দিতে হবে বা 10 12 পৃষ্ঠা পড়া ফেলতে হবে, এমন না। ঠিক আছে? অলরেডি তোমাদের বইয়ের প্রায় অর্ধেক অর্ধেক অংশের উপর হয়ে গেছে। ঠিক আছে? তোমাদের দৌড়ানোর প্রয়োজন নেই। জিনিসটা, এই জিনিসটা হলো বোঝার জিনিস। এই পুরো চ্যাপ্টারটা, এখানে দৌড়ানোর কোনো টপিকই নেই। ঠিক আছে? সব বুঝে বুঝে পড়ার জিনিস। ঠিক আছে? তো আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। এখানের মধ্যে, এখানের মধ্যে কি বলছে একটু দেখি। এই জায়গা থেকে, হ্যাঁ, বিশ্বের ব্যাপার হলো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যেখানে আলোর আচরণ তরঙ্গের মতো নয়, বরং কিসের মতো হচ্ছে? কণার মতো হচ্ছে। একটি কণা যেরকম অন্য একটি কণাকে টোকা দিয়ে সরিয়ে দিতে পারে আলো, ঠিক সেভাবে ইলেকট্রনকে টোকা দিয়ে সরিয়ে দিতে পারে। এই যেমনটা এখানে করতেছে, এই আলো আসতেছে, সে টোকা দিচ্ছে, ইলেকট্রন কি হয়ে যাচ্ছে? নির্গত হয়ে যাচ্ছে। এটাকে বলতেছে ফটো ইলেকট্রন। কি বলতে? এটা কোন তল থেকে নির্গত করতেছে? ধাতব তল থেকে। কারণ ধাতু সবসময় ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানের মধ্যে কি বলছে দেখি। আলোর কণাধর্মী এরকম একটি উদাহরণ হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট বা ফটো তড়িৎক্রিয়া। কি বলে? ফটো ইলেকট্রিক ইফেক্ট, বা ইংরেজিতে বলে ফটো তড়িৎক্রিয়া। কি বলে? ফটো তড়িৎক্রিয়া। এই ফটো তড়িৎক্রিয়া যেখানে আলোর কণা বা কোয়ান্টা একটা ধাতব পদার্থকে আঘাত করে সেখান থেকে ইলেকট্রনকে মুক্ত করে দেয়। এই যে এই যে এই যে এই যে একটা আলো গিয়ে, আমি না কিছুক্ষণ আগে জিনিস দেখালাম, এটাকে আঘাত করছে এবং এখান থেকে ও ঢুকে একজন ঢুকে আরেকজনকে বাইর করে দিচ্ছে। কাকে বাইর করতেছে? ঢুকতেছে তরঙ্গ আকারে, বাইর করে দিচ্ছে কণাকে, ইলেকট্রনের কণাকে। ঠিক আছে? এটা পসিবল কেন হচ্ছে? কারণ কণা আর তরঙ্গ কি সেম জিনিস? সেম কি একটা আলো, আলো দুটো বিভিন্ন দুটো ধর্ম, একটা কণা ধর্ম, একটা কি তরঙ্গ ধর্ম। এই জিনিসটা এখানে বলছে ধাতব পদার্থকে আঘাত করে সেখান থেকে ইলেকট্রনকে মুক্ত করে দেয়। চমকপ্রদ এই ব্যাপারটা ব্যাখ্যা করে আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই সোলার সেল দেখেছো। সোলার সেল এই ফটোতড়িৎক্রিয়া ইফেক্ট ব্যবহার করে সূর্যের আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। যেমন আমরা যেমন কিছু ক্যালকুলেটর দেখবে, সোলার ক্যালকুলেটর। ঠিক আছে? সূর্য আলোকের উপস্থিতি চলে না, আলো চলে না। ঠিক আছে? এগুলো এরকম আছে। ঠিক আছে? আবার অন্যদিকে তোমরা নিশ্চয়ই এটি জানো যে ইলেকট্রন হচ্ছে একটা কি কণা, এবং এর কি আছে? ভর আছে। এর ভর বেগও আছে।
এটি অন্য কণাকে আঘাত করে সরিয়ে দিতে পারে, যেহেতু আমি বলছি কণা কণাকে আঘাত করে সরিয়ে দিতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞানীরা এক সময়ে সবিস্ময়ে আবিষ্কার করলেন যে কখনো কখনো ইলেকট্রন এমন আচরণ করে যে এটি কণা নয়, এটি একটি কি তরঙ্গ। এর তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং তরঙ্গ যা যা কিছু আছে সবকিছু আছে, ঠিক আছে। তো ইলেকট্রন এত নিশ্চিতভাবে তরঙ্গের মতো আচরণ করে যে ইলেকট্রনের এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে রীতিমতো ইলেকট্রন মাইক্রোস্কোপও তৈরি করা হয়েছে। এই ধর্মটা কাজে লাগে, এই ফটো তৈরির ক্রিয়া ধর্মটা কাজে, ঠিক আছে। প্রতিটা বিজ্ঞানের আবিষ্কারের পিছনে কিছু বিজ্ঞানের বেসিক থাকে, ঠিক আছে। এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপ, তারপর সোলার সেল, এগুলোর পিছনে যেটা বেসিক হিসেবে কাজ করছে হলো এটা, এই প্রক্রিয়াটা। যখন তোমরা সোলার সেল বানানো শিখবে তখন দেখবে তোমার এই ব্যাকগ্রাউন্ডে এটা জানতে হচ্ছে। যখন তোমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ বানানো শিখবে তখন তোমার পিছনে বিজ্ঞানের বেসিক হলো এটা। বুঝা গেছে? আচ্ছা, এরপরে তাহলে প্রশ্ন হলো আলো কি আসলে তরঙ্গ নাকি কি কণা? আবার একই সঙ্গে ইলেকট্রনের জন্য একই প্রশ্ন করা যায়, ইলেকট্রন কি আসলে কণা নাকি কি তরঙ্গ? অ্যাকচুয়ালি উত্তরটা শুনলে তোমরা হকচকিয়ে যেতে পারো, হকচকিয়ে যাওয়াটা কি, ঠিক আছে। কারণ উত্তর হচ্ছে দুটোই, উত্তর হচ্ছে কি দুটোই। আলো তরঙ্গ এবং কণা দুই রকমের বৈশিষ্ট্যই কি করে বহন করে, এটা আমরা দেখছি না। আবার ইলেকট্রনও কি কণা এবং তরঙ্গ এই দুই ধরনের বৈশিষ্ট্য কি করে বহন করে। আলোর বেলায় বিজ্ঞানীরা প্রথমে তরঙ্গের বৈশিষ্ট্যের কথা জেনেছেন, আর ইলেকট্রনের বেলায় বিজ্ঞানীরা প্রথমে কিসের বৈশিষ্ট্য কথা জানছে, কণার বৈশিষ্ট্য কথা জানছে। তাহলে এটা একটা জানার বিষয়। আলোর ব্যাপারে আগে বলা হয়েছে যে আলো তরঙ্গ আকার আসে, আর ইলেকট্রনের ব্যাপারে বলা হয়েছে কি ইলেকট্রন একটা ছোট কণা, ছোট একটা কি পরমাণুর মধ্যে অবস্থিত একটা কি কণা। কিন্তু পরে আমরা দেখলাম যে ইলেকট্রনও পাসিং হয় কিসের মাধ্যমে, তরঙ্গ আকারে। আবার আলো যেটা আসে তরঙ্গ আকারে, এখানে জুম করলে আমরা কি পাই, কণা পাই। অর্থাৎ অর্থাৎ এই আলো যেমন তরঙ্গ এবং কণা দুই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে, আবার ইলেকট্রনও কণা এবং তরঙ্গ দুই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে। অর্থাৎ এই যে কণা তরঙ্গের বিভিন্ন জিনিসের মধ্যে একই ধরনের প্রকাশ পাচ্ছে, এটাকেই বলতেছে কণা তরঙ্গের কি দ্বৈরতা। কি বলা হচ্ছে, কণা তরঙ্গের দ্বৈততা বা দ্বৈরতা। বুঝা গেছে? বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে জিনিসটা? ওকে। তো এই সম্পর্কিত রিবকলি সেম এই কথাটাকে নিয়ে একটা কথা বলছে ইলেকট্রনকে নিয়ে, যে ইলেকট্রন যে কণা এবং তরঙ্গ দুই ধর্ম প্রদর্শন করতেছে। সে বলছে তুমি যদি কোনো ইলেকট্রনের ভর জানো বা কোনো কণার ভর জানো এম, তুমি যদি সেই কণার বেগ জানো ভি, এবং তুমি যদি তোমার আর কিছু জানা লাগবে না, তুমি যদি এইচ জানো, ম্যাক্স প্ল্যাঙ্ক ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক 6.6366 ইন্টু 10⁻, দেখো 34 মনে, দেখো তো 34 জুল পার সেকেন্ড। এটা এই তিনটা জিনিস যদি তুমি জানো যে কোনো কণার, তুমি সেই কণাটা বা সেই ইলেকট্রনটা কত ওয়েভ লেন্থে আসতেছে, মানে একটা ওয়েভ লেন্থে সে কতটুকু মিটার অতিক্রম করতেছে, কত ওয়েভ লেন্থে আসতেছে, তুমি চাইলে তুমি এই সূত্রের মাধ্যমে বের করে নিতে পারবে। এখানে ল্যামডা ইকুয়ালস টু ডি ব্রগলি সূত্র। কার সূত্র? বিজ্ঞানী ডি ব্রগলি। ব্রকলি খাও না, ব্রকলি, ঠিক আছে, আবার বলবে ব্রকলি, ঠিক আছে, ব্রকলি ডি ব্রগলি, ঠিক আছে। ওনার নাম হলো কি ডি ব্রগলি, ঠিক আছে। আচ্ছা, উনি দুইবার ব্রকলি গেছে, ওনার নাম হয়ে গেছে এরপর ডি ব্রগলি, ঠিক আছে। আচ্ছা দেখো, এই ল্যামডা সমান কি এইচ বাই পি। আচ্ছা, পি মানে কি? পি মানে হলো ভরবেগ। ভরবেগ মানে কি? ভরবেগ মানে ভর আর বেগের গুণফল আর কি। ভরবেগ মানে কি? ভর আর বেগের গুণফল। তাহলে ল্যামডা সমান কি এইচ ডিভাইডেড বাই এম ভি। এইচ ডিভাইডেড বাই কি এম ভি। তাহলে আমরা ল্যামডা সমান কি বলতে পারি, এইচ ডিভাইডেড বাই এম। এটা কার সূত্র? কার সূত্র? ডি ব্রগলির সূত্র। এবং সাময়িকভাবে কোন কণার তুমি দেখবে, আমি যদি বেসিক্যালি বেগটাকে আর এইচটাকে যদি কনস্ট্যান্ট ধরি, আমি এই দুইটাকে যদি কনস্ট্যান্ট মানে কি দেখি, বলবো কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। ধ্রুবক মানে কি? অপরিবর্তিত মান। ভেরি গুড। কনস্ট্যান্ট বা ধ্রুবক মানে কি? অপরিবর্তিত মান। তো আমি যদি ধরি এই দুইটা মান অপরিবর্তিত, তাহলে এটার উপর পুরোপুরি এটা ডিপেন্ড করবে না, হ্যাঁ কিনা? এইটার উপর এটা পুরোপুরি ডিপেন্ড করবে না যদি এই দুটো অপরিবর্তিত হয়। তাহলে আমরা বলতে পারি না ল্যামডা সমানুপাতিক কি হবে, 1/m হবে। অর্থাৎ যার ল্যামডা বড়, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য বড়, তার কণার ভর ছোট, যার কণার ভর ছোট তার তরঙ্গ দৈর্ঘ্য বড়।
মানে এটার সাথে একটা বিপরীত সম্পর্ক বলতে পারি না? বলতে পারি? বলতে পারি? বলতে না পারলে একটা অঙ্কের মাধ্যমে এখন বলতে পারবো। ঠিক আছে, লেখো রহিমের ভর অঙ্ক দিচ্ছি, এটার মাধ্যমে বলতে পারবি। এটার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যার ভর কম তার তরঙ্গ সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বা সেই ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার ভর বেশি সেই আহ সেই কণার তরঙ্গ দৈর্ঘ্য কি কম, মানে উল্টো সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরের উল্টো একটা সম্পর্ক, এটা আমরা এখন বুঝিয়ে দিব। ধরলাম রহিমের ভর ধরলাম এম সমান 50 কেজি, করিমের ভর ধরলাম এম সমান 40 কেজি। রহিম আর করিমের দুজনের বেগ ধরলাম 2 ms ইনভার্স 1, আর দুইজনের ক্ষেত্রে এইচ, সবার ক্ষেত্রে এইচ একই মান, বারবার 2 গান। আমাদের বই মেবি 2 ছিল বেবি, তাহলে এটা বারবার 2 গান আসছে। ঠিক আছে, আমাদের নিশ্চয়ই 2 ছিল। ঠিক আছে, এখন 3 পড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। সো দুইজনের ভর ভিন্ন, দেখি বলো তো কার, আচ্ছা এর ভর ধরলাম m1, এর ভর ধরলাম m2, দেখি বলো তো কার ভর বলো, কার ভর বলো? m1, তাহলে বলতে পারি না m1 ইজ গ্রেটার দ্যান m2, বলতে পারি? আচ্ছা, এই দুইজনের জন্য আমরা কি বের করবো জানো? দুইজনেরই তরঙ্গ দৈর্ঘ্যটা বের করবো। সূত্র একটাই, সূত্র কি? এইচ, সূত্র কি ছিল? এইচ বাই এমবি। এটার ক্ষেত্রে সেম সূত্র, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমবি। তো আমি দুইটা সূত্র ব্যবহার করবো, আমার এইচ আর ভি এর মান সেম থাকবে, বাট এম এর মান, এটা যে ল্যামডা 1 ধরলাম, এটা ল্যামডা 2 ধরলাম। ল্যামডা 1 বের করার সময় এম এর মান ল্যামডা 1 m1, আর এখানে m2 ল্যামডা 2 বের করার সময়। তো বসাই, তোমরা বের করে দেখো এই অ্যান্সারে 100%, যেহেতু m1 ইজ গ্রেটার দ্যান m2 হইছে, তাহলে ল্যামডা 2 ইজ গ্রেটার দ্যান ল্যামডা 1 হবে, উল্টা হবে। এখানে এখানে এটা করে দেখো, এটা কি উল্টাই হবে। মানে যেহেতু প্রথম বস্তুর ভর বেশি, তাহলে প্রথম বস্তুর তরঙ্গ দৈর্ঘ্যটা কি আসবে? কম আসবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য আর ভর একে অপরের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, উল্টা সম্পর্ক। ঠিক আছে, একজন কম হলো আরেকজন কি বেশি, এই টাইপের। শেষ। ওকে, আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের এতটুকু পর্যন্ত পড়ে আসবো। এটা কত পৃষ্ঠা একটু দেখো তো, কেউ একটু বলো আমাকে, কত পৃষ্ঠা পর্যন্ত পড়াইছি? ডি ব্রগলিটা কত পৃষ্ঠা পর্যন্ত দেখো? 53 পৃষ্ঠা। তোমরা ডি ব্রগলিটা পর্যন্ত পড়ে আসবে। নেক্সট ক্লাসে আমরা ডি ব্রগলি পর থেকে স্টার্ট করব। ঠিক আছে, এই ডি ব্রগলি পর্যন্ত জাস্ট রিডিং করে আসবে, আর কিছু না, রিডিং করে আসবে, যা যা খাতা লিখেছি এগুলো, আর জাস্ট রিডিং করে আসবে।